হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ আজকে এনেছি এথিক্সের পার্ট 5 বা হচ্ছে 5 নম্বর যে আলোচনা বা 5 নম্বর যে ক্লাস সেটা নিয়ে এসেছি। উম, এই ক্ষেত্রে বলে রাখি যে আজকে যে আলোচনাটা করব সেটা না অনেকটা পরিমাণেই কি বলবো মানে অনেকটা একঘেয়েমি লাগতে পারে এবং মনে হতেই পারে যে আজকের আলোচনাটা না শুনলেই ভালো হতো, এরকমটা একটা মনে হতেই পারে। কারণ এই বিষয়টা তোমরা এতবার ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছো বা বড় হয়েছো, যার জন্য মনে হবে যে না থাক, দরকার নেই এই আলোচনাটা। কিন্তু তবুও যেহেতু সিলেবাসে আছে এবং এর থেকে একটা দুটো প্রশ্ন পরীক্ষাতে থাকলেও থাকতে পারে, তাই জন্য আর কি এই পার্টটা নিয়ে আসা। ঠিক আছে, মানে আমি ভাবছিলাম যে এটাকে স্কিপ করে যাই, তারপর ভাবলাম যে না ঠিক আছে, চলো নিয়েই যাই আর কি। আচ্ছা, তোমাদেরকে আবারও জানিয়ে রাখি যে তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ইওর ফিলসফি, এবং এটাই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ এসএলএসটি সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে। এছাড়া অন্য কোথাও কমপ্লিট করানো হয় না বা হচ্ছেও না এই মুহূর্তে, প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা দেখো, এবং সাবস্ক্রাইব করার বেনিফিট হচ্ছে এটাই, যারা সাবস্ক্রাইব করে দেখবে তারা একটু বেশি ভিডিও তারা তারা পাবে, আর সাবস্ক্রাইব না করে দেখলে কিন্তু কম ভিডিও তারা দেখতে পাবে। এটা হচ্ছে একটা বেনিফিটের পর্যায়ে। আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে, আনুষঙ্গিক বিষয়, সেসব তো বলবোই। তবে হ্যাঁ, সমস্ত লিঙ্কগুলোতে তোমরা জয়েন করো। যেমন তোমরা টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রাম ইনস্টল করবার পরে তারপর সার্চ বারে গিয়ে ইওর ফিলসফি লিখলেই সেখানে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে জয়েন করো, করে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেই প্রশ্নগুলো সলভ করতে থাকো। এগুলো মক টেস্ট হিসেবে তোমাদের কাজে লাগবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, সব লিঙ্কগুলোই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হোয়াটসঅ্যাপে তো জয়েন করেইছো। মানে এটাও অনেকটা বেশি পরিমাণে ভালো হবে, পরীক্ষার জন্য ভালো হবে। অন্যান্য আপকামিং যে সকল পরীক্ষা যদিও কিছু থেকে থাকে, সেই বিষয়েও কিন্তু জানানো হয়, মানে যতটা দ্রুত সম্ভব জানানো হয়। আর চাকরির বই সংক্রান্ত যেগুলো রয়েছে, মানে তোমাদের ছোট ছোট ভাই বোন যারা রয়েছে, যারা অন্যান্য চাকরির বই যারা পড়তে চাইছে আর কি কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য কিন্তু আলাদা একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যার মধ্যে কিন্তু তারা সম্পূর্ণ বইগুলো তারা দেখতে পাবে। তো এটা ছিল মেন বিষয়। তো চলো আজকে তাহলে যে বিষয়টা সেটা একটু আলোচনা করা যাক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিবেশ ও নীতিবিদদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মানে অনেকগুলো পার্টে আমি এখানে ডিভাইডেড করার চেষ্টা করেছি, যেখানে আহ, কি বলা যেতে পারে যেটা হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, হয়তো তোমাদের এটা শুনতে ভালো লাগবেই না, কারণ মনে হবে এই বাবা এ তো অনেকবার পড়েছি ছোটবেলা থেকে, আবার কেনই বা এই আলোচনা শুনছি, মানে আবার কেনই বা শুনছি। তো চলো বেকার সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক। দেখো, আহ, আমি একদম মেন জায়গা বা যাকে বলে কোর জায়গা, সেই জায়গাতে আমি একবার ঢোকার চেষ্টা করেছি। সেটা হচ্ছে নৃকেন্দ্রিক মতবাদ বা অ্যানথ্রোপোসেন্ট্রিক থিওরি, যেটা এই মতবাদে বলা হচ্ছে যে মানুষ তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পরিবেশের উন্নতি করার চেষ্টা করছে। মানুষ এতটা পরিমাণে কি বলবো হিংস্র হয়ে উঠেছে যে সে তার পরিবেশের কথা আর খেয়াল করছিল না, এবং না করে করে সে অনেকভাবে অত্যাচার করে যাচ্ছে পরিবেশের ওপর, এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছিল। তো সেই জায়গা থেকে সে ওভারকাম করার চেষ্টা করছে, বুঝতে পারছো? তো সেই ওভারকাম করার চেষ্টা করতে গিয়ে এবার সেই ক্ষেত্রটা হচ্ছে মানুষ কেন্দ্রিক, মানে মানুষ চাইছে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আমার ভবিষ্যৎ প্রজন্ম মানে মানুষ, তাহলে মানুষ মানুষের কথা ভেবে পরিবেশের উন্নতি করার চেষ্টা করছে। সেই রকম ক্ষেত্র হলো নৃকেন্দ্রিক মতবাদ। ওকে, নেক্সট হচ্ছে অনরিকেন্দ্রিক বা নন অ্যানথ্রোপোসেন্ট্রিক থিওরি। সেটা হচ্ছে মানুষ তো মানুষের কথা ভেবেছে এতক্ষণ, এবার তারা ভাবছে যে না ঠিক আছে, মানুষের বাদ দিয়ে যে সকল মনুষ্যতর প্রাণীগুলি রয়েছে, পশু পাখি হতে পারে, ঠিক আছে, গাছপালাও হতে পারে, তো ভূমি হতে পারে, জল হতে পারে, অন্যান্য মানে মানুষ বাদ দিয়ে বাদ বাকি যা কিছু আছে সেই সকল বিষয় নিয়ে যখন মানুষ ভাবনা চিন্তা করছে, ঠিক আছে, তখন যে মতবাদটা, সেই মতবাদটার নাম হচ্ছে অনৈকেন্দ্রিক মতবাদ। এই ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয়, আনুষঙ্গিক বিষয়গুলো আসবে পরে, আমি ধীরে ধীরে বলবো। তো এই সব বিষয়গুলো হচ্ছে অনৈকেন্দ্রিক মতবাদ, যেখানে মানুষ মানুষ এখানে কেন্দ্রে থাকছে না, কি থাকছে, মানুষ ব্যতি রেখে অন্যান্য যে সকল বিষয় আছে সেগুলো থাকছে।
আশা রাখি বোঝাতে পারলাম যে কোনটা বেসিক একটা একটা ডিফারেন্স যে বিষয়টা, সেটা আশা রাখি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে বাস্তু সংহতি বা ইকোলজি। ইকোলজি বা বাস্তু সংহতি মানে আমি যে পরিবেশে বসবাস করছি বা তুমি যে পরিবেশে বসবাস করছো, সেই পরিবেশে দেখবে যে প্রত্যেকটা শৃঙ্খল একে অপরের সাথে যুক্ত। ঠিক আছে? সে খাদ্য শৃঙ্খল হোক, ঠিক আছে? তো একটি অপরটির সাথে যুক্ত। এবার তার মিডিল পোর্শনে গিয়ে কোনো একটি শৃঙ্খলকে তুমি একেবারে ধ্বংস করে দিলে, তাহলে কি হয়, পুরো যে স্ট্রাকচারটা ছিল না, সেই স্ট্রাকচারটা কিন্তু ভেঙে যাওয়ার বা ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইরকমটা করা যাবে না। এই যে মতবাদ, এই মতবাদটাকে বলা হচ্ছে ইকোলজি বা হচ্ছে বাস্তুসংহতি, যেখানে একটা পুরো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে কিন্তু কখনো তুমি ভাঙতে পারো না। তার জন্য যে সকল যে মতবাদটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইকোলজি, এবং এখানে সব বোঝানো হয় যে না, প্রত্যেকটি প্যারামিটারের, প্রত্যেকটা স্ট্রাকচারের কিন্তু ভ্যালু আছে, সেই ভ্যালুটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়। এইটা হলো ইকোলজি। যখন দেখছি যে এরকম বোঝানোর চেষ্টা করছে, তখন সেটা ইকোলজি। ধরো পরীক্ষায় এমন প্রশ্ন আসলো, এরকম স্ট্রাকচার দিয়ে পরীক্ষায় দিয়ে দিল, তখন কিন্তু অপশনটা কিন্তু বাস্তু সংহতি বা ইকোলজি বা বাস্তু সংস্থানও এর আর একটা কথা আছে। তো সেটা হতে পারে। নেক্সট হচ্ছে ভূমিকেন্দ্রিক মতবাদ বা ল্যান্ড এথিক্স। ভূমি মানে হচ্ছে যে ভূমিতে আমি আমি থাকছি, তুমি থাকছো, সেই ভূমির মতবাদের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে ল্যান্ড এথিক্স যাকে বলা হচ্ছে। এর যে ফাউন্ডার বা প্রবক্তা যদি বলি, তার নাম হচ্ছে অ্যালডো লিওপোল্ড। দেখো এখানে লিওপোল্ডের এল আছে, এখানে ল্যান্ড এথিক্সের এল আছে, তার মানে এল এর সাথে এল মেলাতে পারবে, তাহলে আশা রাখছি যে অসুবিধা হবে না। ল্যান্ড এথিক্স আর হচ্ছে লিওপোল্ড, ল্যান্ড এথিক্স আর লিওপোল্ড। ওকে, বোঝাতে পারলাম। এল দিয়ে লিওপোল্ড, এল দিয়ে ল্যান্ড এথিক্স, তার মানে অ্যালডো লিওপোল্ড কোন মতবাদের কথা বলছেন? ল্যান্ড এথিক্স এর কথা বলছেন। ওকে, আশা রাখি বোঝাতে পেরেছি, এবং এইভাবে ট্রিক্স গুলো না শিখে নিতে হয়, জানো তো। নেক্সট হচ্ছে অগভীর আর হচ্ছে গভীর বাস্তুতন্ত্র, এটাকে ডিপ এবং শ্যালো ইকোলজি বলা হয়। দেখো নরওয়ের দার্শনিক আর্নেনিয়াস এই মতবাদের প্রবক্তা, এবং সব থেকে বড় কথা, ইনি এমনই একজন ব্যক্তি যিনি কিনা মানে কি বলে, যিনি হচ্ছেন মানে অনেক বেশি পরিমাণে পরিবেশের কথা ভেবেছেন। ঠিক আছে? এবং পরিবেশ সংক্রান্ত অনেকগুলো আইনের প্রসঙ্গ তিনি এনেছেন, যদিও সেগুলো আমাদের একটুও কাজে লাগবে না। তো এই ক্ষেত্রে তিনি দুটি মতবাদের কথা বলছেন। একটা হচ্ছে ডিপ ইকোলজি আর একটা হচ্ছে স্যালো ইকোলজি। দেখো যারা অগভীর বাস্তু সংহতিতে বিশ্বাসী, তারা নৃকেন্দ্রিক মতবাদে বিশ্বাসী। ঠিক আছে? আর যারা গভীর বাস্তু সংহতি সংস্থানে বিশ্বাসী, তারা অনৃকেন্দ্রিক মতবাদে বিশ্বাসী। তাহলে নৃকেন্দ্রিক আর অনৃকেন্দ্রিক বিষয়টা তো একটু আগে বলে দিয়েছি। সেই স্ট্রাকচারের মধ্যে ফেলে দাও গভীর আর অগভীর পার্টটাকে। ঠিক আছে? নৃকেন্দ্রিক অনৃকেন্দ্রিক একটু আগে বোঝালাম, সেই স্ট্রাকচার বা সেই ফরম্যাটের মধ্যে ফেলে দাও গভীর এবং অগভীর বাস্তু সংস্থানকে, দেখবে যে তোমার পুরো বিষয়টা হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে বিষয়টাকে অনেকটা সহজ করে নিয়ে আসা যেতে পারে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো তোমরা তো নিঃসন্দেহে তোমাদের খাতার মধ্যে তো এগুলো লিখছই, এবং এই লিখবে, যত লিখবে তত কিন্তু পড়া হবে। মানে এই রকম চক্করে পড়ো না যে আমি কেবলমাত্র পিডিএফ তুলছি সমস্ত জায়গা থেকে। পিডিএফ তুলে তুলে পিডিএফ গুছিয়ে গুছিয়ে রাখছি, এবং পরবর্তীকালে কোনো এক সময় সেটা পড়বো, এরকম চিন্তা ভাবনা যদি কারোর মাথায় থেকে থাকে, সে প্রচন্ড পরিমাণে ভুল করছে। কারণ এই পিডিএফ এর পাহাড় যখন জমে যাবে না, তখন কিন্তু কোনোদিনও সম্ভব নয়। আর আমি যতটুকুই বোঝানোর চেষ্টা করছি, ততটুকু বারবার করছি, ডে ওয়ান থেকে বলে যাচ্ছি, খাতায় লেখো, অল্প অল্প করে লেখো, অল্প অল্প করে পড়াশোনা হয়ে যাবে, অল্প অল্প করে করো, অল্প অল্প ভাবে পড়াশোনা, মানে ধাপে 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 এগিয়ে যাবে। একসাথে অনেকটা এসে চাপ থাকবে না, ধীরে 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 উঠে যাবে, মানে পড়াটা হয়ে যাবে। এতটুকু দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা রাখছি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েছো। আর অনেক ধন্যবাদ। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা নতুন এক্সাইটিং ভিডিওস আমি নিয়ে আসবো, অনেকগুলি হয়তো, যদি বেঁচে থাকি তো। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রেজেন্টার ছিলাম আমি। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।